Hello, my dear student, how are you? I hope you all are well by the grace of Allah, and I am also well by the grace of Almighty Allah. আমরা দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের আজকে দশম লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের সেমিকন্ডাক্টর আর ইলেকট্রনিক্সের ডায়োড, ট্রানজিস্টর এগুলোর আলোচনার ধারাবাহিকতায় আজকে ট্রানজিস্টরের অ্যাপ্লিকেশন ট্রানজিস্টরের অ্যাপ্লিকেশন হিসেবে দেখা যায় যে ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার হিসাবে ব্যবহার করা যায়, ট্রানজিস্টরকে সুইচ হিসাবে ব্যবহার করা যায়, ট্রানজিস্টর অসিলেটরে ব্যবহৃত হতে পারে। তো আমরা আজকে ট্রানজিস্টরকে কিভাবে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এখানে দেখানো হবে যে একটা ট্রানজিস্টরের ভিতরে কিভাবে ভোল্টেজ, কারেন্ট বা পাওয়ার অ্যাম্প্লিফাই হয়। আমাদের আসলে ভিতর থেকে দেখতে হবে। যদি শুধু ইকুয়েশন মুখস্থ করলাম আর চিত্রটা অঙ্কন করলাম, এতে করে আসলে শেখা যায় না। আর ভালো মার্কস পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিতরের মেকানিজমটা বুঝতে হবে। যদি ভিতরের মেকানিজমটা আমরা বুঝতে না পারি, ভিতরের ফিজিক্সটা যদি আমরা বুঝতে না পারি, ভিতরের চার্জগুলো কীভাবে ইলেকট্রন বা এই চার্জগুলো কীভাবে ক্যারি করছে চার্জ, সেইগুলো যদি আমরা চার্জ ক্যারিয়ারগুলো সম্পর্কে ভালো না বুঝতে পারি, তাহলে আসলে এগুলো বুঝে কোনো লাভ হবে না, পড়তেও ভালো লাগবে না। এটা তখনই পড়ে মজা পাওয়া যাবে যখন দেখা যাবে যে ভিতরের চার্জ ক্যারিয়ারগুলোর অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা জানতে পারব। তো চলো, আসলে অ্যাম্প্লিফায়ার কি? অ্যাম্প্লিফায়ার হচ্ছে অ্যাম্প্লিফায়ার অর্থ বিবর্ধিত করা, বাড়িয়ে দেওয়া, কোনো কিছুকে বর্ধিত করাকে বলা হয় অ্যাম্প্লিফাই করা। তো অ্যাম্প্লিফায়ার কথাটার অর্থ হচ্ছে যে যন্ত্রের সাহায্যে কোনো কিছুকে বিবর্ধিত করা হয়, বাড়িয়ে দেখানো হয়, সেইটাকে বলা হয় অ্যাম্প্লিফায়ার। তো আমরা এখানে কি অ্যাম্প্লিফাই করতে আসছি? আসলে সিগন্যালকে অ্যাম্প্লিফাই করতে চাই। তো একটা সিগন্যালকে, একটা ইনপুট সিগন্যাল যদি লো সিগন্যাল হয়, তাহলে সেই লো সিগন্যালকে হাই সিগন্যালে পরিণত করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হবে বা যে ডিভাইসটা ব্যবহার করা হবে তাকে বলা হবে অ্যাম্প্লিফায়ার। তাহলে আমরা এখানে অ্যাম্প্লিফায়ার হিসাবে ট্রানজিস্টরকে ব্যবহার করতে চাই। তো ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার হিসাবে ব্যবহার করতে চাইলে একটা ট্রানজিস্টরের সাহায্যে লো সিগন্যালকে আউটপুটে আমরা হাই সিগন্যাল হিসাবে যদি পেতে পারি, তাহলে ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার বলবো আমরা। এখন এই লো সিগন্যাল দ্বারা কি হতে পারে? আমরা কারেন্ট অ্যাম্প্লিফাই করতে পারি, ভোল্টেজ অ্যাম্প্লিফাই করতে পারি, এইগুলোই হচ্ছে আমাদের অ্যাম্প্লিফায়ার। তাহলে অ্যাম্প্লিফায়ারের সংজ্ঞাতে আমরা কি পাচ্ছি? যে একটা লো সিগন্যালকে আউটপুটে আমরা হাই সিগন্যাল হিসাবে পেতে চাই, এই জন্য যে যন্ত্রটা ব্যবহার করব আমরা, সেই যন্ত্রটার নাম হবে আমাদের অ্যাম্প্লিফায়ার। তো বলছে যে ট্রানজিস্টরকে যখন অ্যাম্প্লিফায়ার হিসাবে ব্যবহার করব আমরা, সেই অ্যাম্প্লিফায়ার ব্যবহার করার জন্য আমরা যে ট্রানজিস্টরের 3টা কনফিগারেশন আছে, সেই কনফিগারেশনের মধ্যে আমরা কমন ইমিটার কনফিগারেশনকে বেছে নেব। কমন ইমিটার কনফিগারেশনের কারেন্ট গেইনের মান অনেক বেশি। আর একটা হচ্ছে আমাদের এনপিএন ট্রানজিস্টর বেছে নেব আমরা। তাহলে এনপিএন কমন ইমিটার ট্রানজিস্টরকে আমরা এখানে অ্যাম্প্লিফায়ার হিসাবে বেছে নিয়েছি, এনপিএন কমন ইমিটার ট্রানজিস্টরকে। তাহলে এনপিএন কমন ইমিটার ট্রানজিস্টরকে আমরা ট্রানজিস্টর নেওয়া হলো এখানে একটা। তো এই ট্রানজিস্টরটার ক্ষেত্রে অ্যাম্প্লিফাই কয়ভাবে করা যায়? বলছে দুইভাবে অ্যাম্প্লিফাই করা যায়। একটা সিগন্যালকে আমরা দুইভাবে অ্যাম্প্লিফাই করতে পারি। কিভাবে? আমরা জানি যে কমন ইমিটার ট্রানজিস্টরের ক্ষেত্রে বেজ কারেন্ট দ্বারা কালেক্টর কারেন্ট অর্থাৎ আউটপুট কারেন্ট নিয়ন্ত্রিত হয়। বেজ কারেন্টের মান বাড়িয়ে বা কমিয়ে আমরা কালেক্টর কারেন্টের মান বাড়ানো বা কমাতে পারি। সেক্ষেত্রে যদি আমরা বেজ কারেন্টের সাহায্যে কালেক্টর কারেন্ট বাড়িয়ে আমরা এই সিগন্যালকে অ্যাম্প্লিফাই করতে পারি। আর একটা হচ্ছে আউটপুট রোধ ইনপুট রোধ অপেক্ষা বেশি করে তৈরি করতে হবে। তাহলে যেহেতু আমরা জানি ট্রানজিস্টরের 2টা জাংশন থাকে, একটা পিএন জাংশন, তাহলে এই পিএন জাংশন কয়টা? 2টা থাকে। ইনপুটে একটা পিএন জাংশন থাকে, আউটপুটে একটা পিএন জাংশন থাকে। তাহলে ইনপুট সেকশনটাকে যদি আমরা রোধটা কমিয়ে দিতে পারি, তাহলে সেই রোধ আউটপুটে যে যদি ওই রোধের মানটা বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল আমাদের সিগন্যালটা অ্যাম্প্লিফাই হয়ে যাবে বেশি রোধের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার কারণে। এখন ইনপুট সেকশনটাকে তাহলে কিভাবে আমরা রোধ কম রাখতে পারি? বলছে ইনপুট সেকশনটাকে অবশ্যই ফরওয়ার্ড বায়াস করে রাখতে হবে। আর এটা ট্রানজিস্টর বায়াসিংয়ের বেসিক নিয়মের মধ্যেও পড়ে যে ট্রানজিস্টরের 2টা সেকশন, একটা ইনপুট সেকশন, একটা আউটপুট সেকশন,
ইনপুট সেকশনটাকে সব সময় ফরওয়ার্ড বায়াস রাখতে হবে আর আউটপুট সেকশনটাকে সব সময় রিভার্স বায়াস করে রাখতে হবে। তাহলে এখন এইখানে আমরা কি পাচ্ছি, ইনপুট জাংশন হচ্ছে বেজ ইমিটার জাংশন। তাহলে আমরা বেজ ইমিটার জাংশনকে ফরওয়ার্ড বায়াস করব কিসের মাধ্যমে, এই ভিবি এর মাধ্যমে। তাহলে এনপিএন ট্রানজিস্টর নিয়েছি আমরা, এর কালেক্টর হলো এন, বেজ হলো পি, কালেক্টর হলো এন, এই এন এন এনপিএন ট্রানজিস্টর। তাহলে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটার কি এন টাইপ, বেজ হলো পি টাইপ। তাহলে পি টাইপ বেজের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্ত যদি আমরা যুক্ত করি তাহলে সেটা হলো ফরওয়ার্ড বায়াস হবে। আর কালেক্টর ইমিটার জাংশনকে আমাদের রিভার্স বায়াস করতে হবে। তাহলে কালেক্টর কি টাইপের, কালেক্টর হলো এন টাইপের। তাহলে এন টাইপের যদি হয় তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত আমরা নিজেই কালেক্টরের সঙ্গে যুক্ত করে দিলাম, দিলে যেটা পাওয়া গেল সেটা হলো আমাদের এনপিএন ট্রানজিস্টরের ইনপুটকে আমরা ফরওয়ার্ড বায়াস করলাম, আউটপুটকে আমরা রিভার্স বায়াস করলাম। এই অবস্থায় আমরা এর অপারেশন দেখতে চাই। এর আগে আমরা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখেছি, এর তড়িৎ পরিবহন কিভাবে হয় সেটা দেখেছি আমরা। এখন দেখব যে কিভাবে এই সিগন্যালকে আমরা অ্যামপ্লিফাই করতে পারি। তো এখানে ভিএস লেখা আছে যেটা, এইটা হলো আমাদের ইনপুট সিগন্যাল। এই সিগন্যালটাকে আমরা আউটপুটে কতটুকু অ্যামপ্লিফাই হিসাবে পেতে পারি সেইটা একটু দেখতে চাই আমরা। তাহলে প্রথমে কি করব, আমরা ইনপুট সাপ্লাই ভোল্টেজ দেবো। ইনপুট সাপ্লাই ভোল্টেজ কত, ভিএস। এই ভিএস দেওয়ার পরে দেখা যাক একটা একটা করে কি হয়। বলছে এই ভিএস এর মান যদি 0 হয়, ভিএস ইজ ইকুয়াল টু 0, তাহলে ভিএস যদি 0 হয় তাহলে আমাদের কি হবে, ভিবি যেটা আমরা সাপ্লাই ভোল্টেজ দিয়েছি সেই সাপ্লাই ভোল্টেজটা আমাদের ভিবিইতে অর্থাৎ বেজ ইমিটার জাংশনে ড্রপ করবে। তাহলে বেজ ইমিটার জাংশনে যদি ড্রপ করে তাহলে ভিবিবি ইজ ইকুয়াল টু ভিবিই। এই ভিবিইটা কি আসলে, এই ভিবিটা হচ্ছে একটা অপারেটিং ভোল্টেজ। এই ভোল্টেজে হচ্ছে বেজ ইমিটার জাংশনটা স্যাচুরেশন মোডে যাবে, ঠিক আছে। তাহলে লেস দ্যান ভিবিই বেজ ইমিটার ভোল্টেজ যেটা যেটা ড্রপ করবে তার থেকে ছোট ভোল্টেজ যদি আমরা এখানে দিই তাহলে ট্রানজিস্টর অপারেট করবে না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এই ভিবি এর মান এই 0.3 ভোল্ট ফর জার্মেনিয়াম আর এটার মান 0.7 ভোল্ট ফর সিলিকন। আসলে এইটা হচ্ছে সেই এনার্জি গ্যাপের মান, এনার্জি গ্যাপের ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। এটা হচ্ছে ডেপ্লেশন লেয়ারের ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজ পর্যন্ত সে কী করবে, বেজ ইমিটার জাংশন ওই ভোল্টেজটাকে শোষণ করবে। তাহলে যখন আমাদের ভিএস ইজ ইকুয়াল টু 0 তাহলে সে কেবলমাত্র তার নিজের জন্য যে ভোল্টেজটুকু প্রয়োজন সেই ভোল্টেজটুকু ভিবি থেকে পাচ্ছে, তার মানে কেবল অপারেটিং মোডে যাওয়া শুরু করবে, ঠিক আছে। এইটা আমরা এখানে বলেছি যখন ভিএস 0 তখন ভিবিবি সমান ভিবিই। তাহলে ভিবি এর পুরোটাই হচ্ছে ভিবিই অর্থাৎ বেজ ইমিটার জাংশন তার হচ্ছে অপারেটিং মোডে যাওয়ার জন্য ভোল্টেজটাকে শোষণ করছে। এই শোষিত ভোল্টেজের মানটা হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ারের সমান। ডিপ্লেশন লেয়ারে যে পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয় পিএন জাংশনে সেই জাংশন ভোল্টেজটা হচ্ছে আমাদের ভিবিবি। আর এখানে যেহেতু বেজ ইমিটার জাংশন নাম দিয়েছি আমরা এই এনপিএন জাংশন পিএন জাংশনটা, তাহলে এখানে ভিবিই পরিমাণ ভোল্টেজ সে ড্রপ করবে। ওকে, এরপরে বলছে এই ভিবি এর মান ড্রপ করলো, এখন আমরা এই ভিএস এর মান বাড়াতে চাই। বলছে ভিএস ইনক্রিজিং, ভিএস এর মান বাড়ছে। এখন ভিএস এর মান বাড়লে ভিবিবি তো আর গ্রহণ করবে না সেই মান, তাহলে কি হবে, এই ভিবিবি সমান ভিবিই, এইটা তো ছিলই একটা অংশ। এখন কি হবে, ভিবি এর মান বাড়তে থাকবে। তাহলে ভিবি এর সঙ্গে কি হবে, প্লাস ডেল ভিবিই যোগ হবে। তাহলে এই ভিবি যেটা যোগ হলো সেই যোগকৃত মান কি করবে, এই জাংশনে তার দরকার নেই। এই ভিবি এর মান যেটুকু বৃদ্ধি পাচ্ছে ভিএস এর কারণে, ভিএস দেওয়ার ফলে ভিবিবি এর মান বৃদ্ধি পাচ্ছে। কতটুকু বৃদ্ধি পাচ্ছে, ডেল ভিবিই পরিমাণ। তাহলে এই ডেল ভিবিই বৃদ্ধিপ্রাপ্ত বেজ ইমিটার ভোল্টেজটা এইখানে কিন্তু আর ড্রপ করবে না, কারণ তার যেটুকু শোষণ করার দরকার, যেটুকু জাংশন ভোল্টেজ দরকার, পটেনশিয়াল ব্যারিয়ারকে ওভারকাম করার জন্য যেটুকু দরকার, ডিপ্লেশন লেয়ারের জন্য যেটুকু দরকার, একই কথা, সেই ভোল্টেজটা হচ্ছে ভিবিই। সে শোষণ করার পর অতিরিক্তটা কি হবে, এখন বাড়তে থাকবে। এই অতিরিক্ত ভোল্টেজটা এখন কি হবে, এই অতিরিক্ত ভোল্টেজটা এখন ট্রানজিস্টরের ইনপুট ভোল্টেজ। এই অপারেটিং
অপারেটিং ভোল্টেজের পরে যেটুকু ভোল্টেজ আমরা সাপ্লাই দেব সেই ভোল্টেজটা হবে ভিবিই। এইটা ডেল ভিবিইটা হচ্ছে আমাদের এই ট্রানজিস্টরটার ইনপুট ভোল্টেজ। এইটা আমরা এখানে বলেছি যে ভিএস এর মান বৃদ্ধি করা হলো, ঠিক আছে, ভিএস এর মান বৃদ্ধি করা হলো, ফলে কি হবে, ভিবিই এর মান বাড়বে, ফলে ভিবিই এর মান বাড়বে, ভিবিই এই ভিবিই এর মান বাড়বে। তাহলে আমরা এই ভিবি এর আদি মানটাকে ঠিক রেখেছি 0.3 ভোল্টকে বা 0.7 ভোল্টকে ঠিক রেখেছি, তার থেকে বেশি ভোল্ট পেলে সেইটাকে আমরা বলছি ডেল ভিবিই। তাহলে এই ডেল ভিবিইটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত ভিবিই এর মান বাড়বে। তাহলে কি হবে, ইনপুট ভোল্টেজ যদি বাড়ে তাহলে ইনপুট কারেন্ট বাড়বে, ইনপুট কারেন্ট বাড়বে অর্থাৎ আইবি এর মান বাড়বে। কিন্তু আমরা জানি ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে যেটা আমরা দেখেছি, আইবি এর মান যদি বৃদ্ধি পায়, এই যে এইটা হলো আইবি এর একটা মান, আইবি সমান 20 মাইক্রো অ্যাম্পিয়ার। এই মানটাকে যদি আমরা বাড়িয়ে যদি আমরা 40 মাইক্রো অ্যাম্পিয়ার করি, এখানে দেখা গেল আইসি এর মান ছিল 2 মিলি অ্যাম্পিয়ার, এখানে কিন্তু দেখা যাবে 4 মিলি অ্যাম্পিয়ার, এখানে আইবি সমান 40 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে আইবি এর মান বৃদ্ধির সাথে সাথে আইসি এর মান বৃদ্ধি পাবে, সেইটা এখানে বলা হয়েছে। ফলে আইবি এর মান যদি বৃদ্ধি পায় ফলে কি হবে, আইসি এর মান বাড়বে। আইসি এর মান যদি বাড়ে, আইসি এর মান যদি বাড়ে তাহলে ভিসিই এর মান বাড়বে, অর্থাৎ কালেক্টর ইমিটার জাংশন ভোল্টেজটা বাড়বে, তাহলে ভিসিই এর মান বাড়বে। এখন ভিসিই এর মান যদি বাড়ে তাহলে এইটা হলো আমাদের কারেন্টের ঘটনা। কিসের ঘটনা, যে ভিএস সাপ্লাই দেওয়ার পরে আমাদের এই ট্রানজিস্টরটা কি হবে, ভিএস সাপ্লাই দিলে পরে কি হবে, প্রথমে ভিবিবি এর সমান ভিবি তো শোষণ করাই ছিল, তাহলে এইটার কারণে এটা বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা কি বলবো, যে ভিএস ইজ ইকুয়াল টু ডেল ভিবিই, সেইটা কি করবে, এটার ডেল ভিবি এর মান যত বাড়তে থাকবে আইবি এর মান তত বাড়তে থাকবে, আইবি এর মান বৃদ্ধির সাথে সাথে আইসি এর মান বাড়বে, আইসি এর মানের সাথে হলো ভিসিই এর মান বাড়বে। এইটা হলো আমাদের একটা ট্রানজিস্টরের অভ্যন্তরীণ ঘটনা। তাহলে এখন এইখানে যদি আমরা দেখি ইনপুট সেকশনে যদি আমরা কেভিএল প্রয়োগ করি এই অংশটুকুর মধ্যে যদি আমরা কেভিএল নিই, কারশফস ভোল্টেজ ল, তাহলে কারশফস ভোল্টেজ ল যদি নিই আমরা এখান থেকে যদি শুরু করি, তাহলে ভিবিবি প্লাস এটা মাইনাস এটা প্লাস, তাহলে ভিএস প্লাস ইজিকল টু এই ভোল্টেজটা ইজিকল টু, তাহলে কি হবে, বা এইটাই একই দিকে যোগ করতে পারি আমরা, তাহলে মাইনাস ভিবিই মাইনাস ডেল ভিবিই। কেন মাইনাস, কারণ এটার এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস, তাহলে এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস, শেষ মাইনাস, তার সাথে আরেকটু আমরা ডেল ভিই যোগ করি, টোটাল এইটা হচ্ছে আমাদের জাংশানে পাওয়া ভোল্টেজ। তাহলে এই দুইটা ভোল্টেজ, এইটা মাইনাস এইটা, তার মানে এইটা ভিবিবি প্লাস ভিএস ইজ ইকুয়াল টু ভিবিই প্লাস ডেল ভিবিই। কিন্তু আমরা জানি যে ভিবিবি আর ভিবিই এই দুইটা মান সমান, এই যে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো ভিএস ইজ ইকুয়াল টু ডেল ভিবিই। এই ভোল্টেজটার মান যেটা হবে সেটা হলো এই ভিবিএকে ড্রপ করার পরে জাংশন ভোল্টেজ বা ডেপ্লেশন লেয়ারে ভোল্টেজ ড্রপ করার পরের অতিরিক্ত ভোল্টেজটা হচ্ছে আমাদের ভিএস। তাহলে ভিএস ইজ ইকুয়াল টু ডেল ভিই। তাহলে এই ডেল ভিবিই যেটা, এই ভোল্টেজটা হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট সাপ্লাই দিচ্ছে, তাহলে এটা হলো আমাদের ইনপুট ভোল্টেজ। তাহলে ইনপুট ভোল্টেজ ভি ইন ইজ ইকুয়াল টু ভিএস, এইটা ইজ ইকুয়াল টু ডেল ভিবিই, যে ভোল্টেজটা বেজ ইমিটার জাংশনে বৃদ্ধি পেল, ইজ ইকুয়াল টু আইবি আরআই। আরআইটা কি, আরআই হলো আমাদের ইনপুট রোধ, অর্থাৎ ইনপুট রেজিস্ট্যান্স, আরআই ইজ ইকুয়াল টু তাহলে কত, ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট কত, আইবি সমান, তাহলে এটা এই তিনটা জিনিস আমরা ইনপুট থেকে পেলাম। এখন আমাদের আউটপুটটা দেখি কি হয়। আউটপুটে দেখি কি পাই আমরা। ইনপুটে তাহলে আমরা ইনপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট, ইনপুট রেজিস্ট্যান্স পেলাম আমরা।
এটাও মুছে দিই আমরা, এটা পুরো দরকার নেই আমাদের। তাহলে আউটপুট সেকশন, তাহলে আউটপুট সেকশন কোনটুকু, এখান থেকে এইটুকু। তাহলে এখান থেকে এইটুকুতে যদি আমরা এখন কেভিএল প্রয়োগ করি, আউটপুটে কেভিএল প্রয়োগ করি আমরা, তাহলে কেভিএল প্রয়োগ করি যদি এখান থেকে যাই, তাহলে এই দিকে যদি যাই, এইভাবে যদি আমরা কেভিএল প্রয়োগ করি, তাহলে প্লাস ভিসিসি, ভিসিসি কারেন্ট যাচ্ছে এই দিকে, আমরাও যাচ্ছি এই দিকে, তাহলে এখানে কত হবে মাইনাস আইসিআরএল। এখানে এসে কি তৈরি হলো, ভিসিই তৈরি হলো। তাহলে এই ভিসিই যেটা তৈরি হলো, সেই ভিসিইটা কি, আউটপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ। তাহলে এই আউটপুট ভোল্টেজটা কি ডিরেকশানে তৈরি হচ্ছে, তাহলে এই দিকটা পজিটিভ আর এই দিকটা নেগেটিভ। তাহলে মাইনাস ভিসিই ইজ ইকুয়াল টু কত, 0। আমাদের এই ভিসিইকে রেসপেক্ট করছি আমরা, এটা আউটপুট নেব আমরা। তাহলে ভিসিই ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরএল। এখন যদি আমরা ভিসিসি আউটপুট ইনপুট ভোল্টেজ যদি বাড়াই, তাহলে ভিসিসি বেড়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা চেঞ্জিং কন্ডিশন নিই, চেঞ্জিং কন্ডিশন, তাহলে চেঞ্জিং কন্ডিশনে কী হবে, ডেল ভিসিই, তাহলে সেই ক্ষেত্রে ডেল ভিসিসি মাইনাস ডেল আইসি, আরএল তো কনস্ট্যান্ট মান আরএল, কিন্তু এই ভিসিসিটা হলো আমাদের সাপ্লাই ভোল্টেজ, এই বায়াসিং ভোল্টেজ। তাহলে ভিসিসি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট যদি হয়, তাহলে ডেল ভিসিসি অবশ্যই 0 হবে, কারণ এর মান কোনো পরিবর্তন হবে না, যেটা আছে সেটাই থেকে যাবে। তাহলে ভিসি এর মান বাড়বেও না কমবেও না, তাহলে ডেল ভিসিসির মান 0 হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো, ডেল ভিসিই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল আইসি আর এল। এটাই হলো আমাদের আউটপুট ভোল্টেজ, ডেল ভিসিই, এইটা হলো আমাদের আউটপুট ভোল্টেজ। আউটপুট জাংশনটা কোনটা, কালেক্টর ইমিটার। তাহলে কালেক্টর ইমিটারের মধ্যে যে ভোল্টেজটা পাবো, সেই ভোল্টেজটাই হবে তাহলে আমাদের কি, আউটপুট ভোল্টেজ। তাহলে এই আউটপুট ভোল্টেজ যেটা পেয়ে গেলাম আমরা, ভিসিই সমান মাইনাস আইসিআরএল, আইসিআরএল। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখব যে আউটপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ ভি নট ইজ ইকুয়াল টু ডেল ভিসিই ইজ ইকুয়াল টু মাইনাস আইসিআরএল। এই মাইনাসটির অর্থটা আমরা আলোচনা করছি। আউটপুট, এটা তাহলে 4 নম্বর সমীকরণ, আউটপুট কারেন্ট সমান আইসি, আউটপুট রেজিস্ট্যান্স আরএল ইজ ইকুয়াল টু তাহলে ডেল ভিসিই ডিভাইডেড বাই আইসি, আইসি ডেল আইসি, ডেল আইসি। এটা হলো 5 নম্বর, এটা হলো 6 নম্বর। তাহলে আউটপুট সেকশন থেকে আমরা হচ্ছে আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট, আউটপুট রোধ পেয়েছি। এখন বাস আর কোনো চিন্তা নেই আমাদের, এখন আমাদের গেইন ক্যালকুলেশন করতে হবে। গেইন মানে হচ্ছে লাভ। তাহলে ইনপুট ভোল্টেজ কিভাবে লাভ করবে, আউটপুট ভোল্টেজ কিভাবে লাভ করবে, সেই জিনিসটা আমরা দেখব। তাহলে এখানে একটা জিনিস আমরা দেখি যে ইনপুটে যে সিগন্যালটা আমরা ব্যবহার করছি, যে এই সিগন্যালটা ছিল আমাদের ইনপুট, আউটপুটে যে এরকম হয়ে যাচ্ছে, তার মানে এই পজিটিভ হাফ সাইকেল নেগেটিভে চলে আসছে। এইটার কারণ যেটা আমরা এখান থেকে যেটা পাচ্ছি, কেভিএল থেকেও কিন্তু সেটাই পাচ্ছি আমরা। ইনপুট ভোল্টেজ ছিল আমাদের হচ্ছে ভিএন সমান প্লাস আইবি আরআই, আউটপুট ভোল্টেজ কিন্তু মাইনাস ডেল আইসি আরএল, মাইনাস ডেল আইসি আরএল। তাহলে ইনপুট ভোল্টেজের কারণে, ইনপুট এই ভিবি এর কারণে আমাদের ডেল ভিসি যেটা পাচ্ছি সেটা নেগেটিভ মান, এই কারণে নেগেটিভ মান পাওয়া যায়। এখন আমাদের দরকার হলো কারেন্ট গেইন। তাহলে
এই সমীকরণ তিনটা থাক আমাদের, আমরা হচ্ছে কারেন্ট গেইন হিসাব করব। কারেন্ট গেইন, প্রবাহ লাভ, প্রবাহ লাভকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। বিটা ইজ ইকুয়াল টু কি, আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, অর্থাৎ ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইবি। ব্যাস, এটা হলো আমাদের ইনপুট কারেন্ট, এই কারেন্ট লাভ বা প্রবাহ লাভ। এইটা এই ট্রানজিস্টার ক্ষেত্রে অর্থাৎ কমন ইমিটার ট্রানজিস্টারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিটা ইজ ইকুয়াল টু ডেল আইসি বাই ডেল আইবি, কারেন্ট লাভ। ভোল্টেজ গেইন, বিভব লাভ, এভি ইজ ইকুয়াল টু আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ভোল্টেজ কত, ভি নট, তাহলে ভি নট ডিভাইডেড বাই ভি ইন ইজ ইকুয়াল টু, ভি নটের মান কত, ডেল আইসি এই ডেল ভিসি ডিভাইডেড বাই ডেল ভিবিই, ডেল ভিবিই, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু, তাহলে কী পাবো আমরা, ভিসিই এর মান হচ্ছে মাইনাস আইসি আর এল ডিভাইডেড বাই আইবি আর আই, ডেল মাইনাস ডেল ডেল আইবি আর আই, বা মাইনাস ডেল আইসি বাই ডেল আইবি ইন্টু আর এল বাই আর আই, বা মাইনাস বিটা ইন্টু আর এল বাই আর আই। এটা হয়ে গেল আমাদের ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইন। এটা হলো আমাদের কারেন্ট গেইন। একইভাবে আমরা এখন পাওয়ার গেইনও করতে পারি। পাওয়ার গেইন, পাওয়ার গেইন এপি, ক্ষমতা লাভ। পাওয়ার গেইন সমান তাহলে কত হবে, পাওয়ার কত আমাদের, তাহলে আউটপুট পাওয়ার ডেল ভিসিই ডেল আইসি ডিভাইডেড বাই ডেল ভিবিই ইন্টু ডেল আইবি, ডেল আইবি। তাহলে ডেল আইবি মানে কত, ডেল আইবি ডেল আইসি বাই ডেল আইবি, ভিসি বাই ভিসি। তাহলে এটা পাওয়ার গেইন আর ভোল্টেজ গেইন দুইটার গুণফল। তাহলে এটাকে আমরা যদি আলাদা করে লিখি, তাহলে বিটা ইন্টু এভি, এপি ইজ ইকুয়াল টু, এটার আর একটা সূত্র আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এপি ইজ ইকুয়াল টু, আবার এপি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, তাহলে আই ডেল আইসি, তাহলে ডেল আইসি স্কোয়ার আর এল ডিভাইডেড বাই ডেল আইবি, আইবি স্কোয়ার আর আই। তাহলে এটা সমান কত, বিটা স্কোয়ার আর এল বাই আর আই। এটাও হলো আমাদের এপি এর রাশিমালা। এই তাহলে এইটা হচ্ছে আমাদের কমন ইমিটার ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রবাহ লাভ, ভোল্টেজ লাভ, পাওয়ার লাভ, ক্ষমতা লাভ। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আমাদের এখন এইখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা যে সিগন্যাল শিফট হয়ে যাচ্ছে, এই শিফট হয়ে যাওয়া যেটা, সেটা হচ্ছে আমাদের এই আউটপুট কারেন্ট ডেল আইসির এই আউটপুট ভোল্টেজ মাইনাস ডেল আইসি আর এল, এই মাইনাস হওয়ার কারণে এর পাওয়ারটা শিফট হয়ে যাচ্ছে। এই পয়েন্টটা একটু মনে রাখবে ভালো করে। তাহলে এটা হলো আমাদের ট্রানজিস্টর অ্যাম্প্লিফিকেশান, এবং এটা আমরা স্পেশালি ডেভেলপ করলাম কিসের ক্ষেত্রে, যে কমন ইমিটার ট্রানজিস্টরের ক্ষেত্রে। কমন বেস ট্রানজিস্টরের ক্ষেত্রেও করা যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রেও আমাদের কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন আমরা বের করতে পারি। চলো সেটি একটু আলোচনা করে যাই আমরা।
কমন এমিটার ট্রানজিস্টরের ক্ষেত্রে কারেন্ট গেইন প্রবাহ লাভ, এটাকে বলা হচ্ছে বিটা। বিটা ইজ ইকুয়াল টু ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইবি, অর্থাৎ আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট। এট দ্য সেম কন্ডিশন এই কমন এমিটারের ক্ষেত্রে যদি আমরা কমন বেজ নিই, কমন বেজ ট্রানজিস্টর কনফিগারেশন, ট্রানজিস্টর কনফিগারেশন এর ক্ষেত্রে এইটার এই কারেন্ট গেইন যেটা, এটাকে আর এখন কারেন্ট গেইন বলা হচ্ছে না, এই কারেন্ট গেইনটাকে এখন বলা হচ্ছে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, এবং এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই কথাটা আমরা এখন বলবো না, কিন্তু এটা কারেন্ট গেইনে, কমন বেজের জন্য কারেন্ট গেইন, কমন এমিটারের জন্য কারেন্ট গেইন, কিন্তু কমন এমিটারে এটাকে কারেন্ট গেইনই বলা হচ্ছে, এটার বেলায় বলা হচ্ছে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, এবং এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এখন আমরা যদি বিটা, এই আলফা সমান কত, আলফা ইজ ইকুয়াল টু, যেহেতু এটা কমন বেস, তাহলে ইমিটার কারেন্ট হচ্ছে ইনপুট কারেন্ট আর কালেক্টর কারেন্ট হচ্ছে আউটপুট কারেন্ট, তাহলে ডেল আই সি ডিভাইডেড বাই ডেল আই ই, অর্থাৎ আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট, এটা। তাহলে এখন আমরা যদি বিটা এবং আলফার মধ্যে সমন্বয় করতে চাই, কীরকম, যে একটা ট্রানজিস্টর নিলাম, সেই ট্রানজিস্টরটাকে একবার কমন এমিটার করলাম, একবার কমন বেস করলাম। কমন এমিটারের সময় কারেন্ট গেইন পেলাম আমরা বিটা, আর কমন বেজের ক্ষেত্রে কারেন্ট গেইন পেলাম আমরা হচ্ছে আলফা। তাহলে এখন রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা, তাহলে আমরা জানি বিটা ইজ ইকুয়াল টু ডেল আই সি ডিভাইডেড বাই ডেল আই বি, কিন্তু ডেল আই বি ইজ ইকুয়াল টু আই ই, ডেল আই ই মাইনাস ডেল আই সি, যেহেতু আই সি সমান আই সি প্লাস আই বি সমান আই ই। তাহলে এখন এই জায়গাটায় আমরা কি করব, বিটা ইজ ইকুয়াল টু ডেল আই সি ডিভাইডেড বাই ডেল আই ই মাইনাস ডেল আই সি, এই সমীকরণটা পেলাম। এই সমীকরণটার লব এবং হরকে যদি আমরা ডেল আই বি দ্বারা ভাগ করি, এই সমীকরণটাকে যদি আমরা ডেল আই দ্বারা ভাগ করি, তাহলে বিটা ইজ ইকুয়াল টু উপরে ডেল আই সি ডিভাইডেড বাই ডেল আই ই ডিভাইডেড বাই 1 মাইনাস ডেল আই সি ডিভাইডেড বাই ডেল আই ই, ডেল আই ই দ্বারা লব ও হরকে ভাগ করে, তাহলে কি হবে, বিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা, এটা। এখন এইটার কম্পারেটিভ মান যদি আমরা দেখতে চাই, তাহলে কমন এমিটার ট্রানজিস্টরের ক্ষেত্রে যদি আমরা এই মানটা দেখতে চাই, তাহলে কমন এমিটার ট্রানজিস্টরের ক্ষেত্রে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, যেটা আমরা ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ থেকে দেখেছি, যে এই দিকে হলো ভিসিই আর এই দিকে হলো আমাদের আইসি, এটা মূলবিন্দু। তাহলে দেখা গেল যে এরকম মান পেয়েছি আমরা, আইবি সমান যখন 20 মাইক্রো অ্যাম্পিয়ার, তখন আইসি সমান হলো আমাদের 2 মিলি অ্যাম্পিয়ার। আইবি যখন 40 মাইক্রো অ্যাম্পিয়ার, আইসি তখন হলো 4 মিলি অ্যাম্পিয়ার।
আইসি যখন আইবি যখন 60 মাইক্রো অ্যাম্পিয়ার, আইসি তখন আমাদের 6 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখন যদি আমরা এখানে দেখি ডেল আইসি ইজ ইকুয়াল টু 6 মাইনাস 4 সমান হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, সমান হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার। অ্যাট দ্য সেম টাইম ডেল আইবি সেম কন্ডিশান, তাহলে কত হবে 60 মাইনাস 40 সমান হচ্ছে 20 মাইক্রো অ্যাম্পিয়ার, সমান হচ্ছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 অ্যাম্পিয়ার। অতএব বিটা ইজ ইকুয়াল টু কারেন্ট গেইন, বিটা ইজ ইকুয়াল টু ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইবি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে এটা কত হবে? হান্ড্রেড। তাহলে বিটা ইজ ইকুয়াল টু 100, অর্থাৎ কমন ইমিটার কনফিগারেশনের ক্ষেত্রে কারেন্ট গেইন পাওয়া গেল আমাদের 100। এখন এই অবস্থায় যদি আমরা কমন বেস, তাহলে কমন ইমিটার কারেন্ট গেইন, তাহলে কমন ইমিটার কারেন্ট গেইন এইটা, তাহলে কমন বেস কারেন্ট গেইন কত হবে? কমন বেস কারেন্ট গেইন আলফা, তাহলে বিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা, তাহলে 100 ইন্টু 1 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু আলফা, বা 100 ইজ ইকুয়াল টু আলফা প্লাস 100 আলফা, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 100 ভাগ 101। এই তাহলে 0.99। তাহলে দেখা যাচ্ছে যে যেখানে কমন ইমিটার কনফিগারেশনের ক্ষেত্রে কারেন্ট গেইন হচ্ছে 100, যেখানে যে ট্রানজিস্টর সেম ট্রানজিস্টর কমন ইমিটার কনফিগারেশনের ক্ষেত্রে কারেন্ট গেইন হচ্ছে 100, বাট ওই কমন ইমিটারের জন্য 100 আর কমন বেজের জন্য সেটা হচ্ছে মাত্র 0.99। তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে যে কারেন্ট গেইন যার যত কম তার অ্যাম্প্লিফিকেশান তত কম। তাহলে এখন আমরা কি বলতে পারবো যে অ্যাম্প্লিফায়ার হিসাবে কমন ইমিটার ট্রানজিস্টর বেস্ট, তাই না? এই তো এইগুলোই তোমরা দেখো, এগুলো ভালো থাকো আর একটু ভালো করে এগুলো বোঝার জানার চেষ্টা করবে। তো এই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন লেকচার নিয়ে সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ।